স্বাগতম দর্শক। আজকে দিনে আমরা দেখব কিভাবে যাদের সঞ্চয়পত্র এবং পেনশন সুবিধাভুক্ত তারা কিভাবে আয়কর রিটার্ন দাখিল করবে। তো আ বিশেষ করে অবসরপ্রাপ্ত এবং সঞ্চয়পত্র কিনেছেন তাদের জন্য। আ শুরুতেই হচ্ছে আমি যেটা বলব সেটা হচ্ছে এখানে রিটার্নি স্কিম যে সেলফ অবশ্যই এখানে সেলফ থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার হবে 24-25 এবং হচ্ছে ইনকাম ইয়ার হবে 23-24। তো এখানে হচ্ছে আপনাকে হেডস অফ ইনকাম অলওয়েজ ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ক্লিক করতে হবে। কারণ হচ্ছে আমরা সঞ্চয়পত্র বা ডিপিএস বা ব্যাংকিং কোনো সেক্টর থেকে যে ধরনের আমরা প্রফিট পাবো, সেই প্রফিট থেকে যে ইনকাম হবে সেই ইনকাম থেকে আমরা কিভাবে আয়কর রিটার্ন দাখিল করব সেটাই আজকে আমি আপনাদের দেখাইতে চলছি। সো এখানে হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার, অবশ্যই এখানে ইয়েস হবে। এরপরে হচ্ছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পট ফ্রম ট্যাক্স, এখানে নো হবে। এবং রেসিডেন্ট স্ট্যাটাস, যদি আপনি 6 মাসের মধ্যে গত 1 বছরের মধ্যে মিনিমাম 183 দিন আপনি বাংলাদেশে অবস্থান করেন, সেক্ষেত্রে আপনাকে রেসিডেন্ট স্ট্যাটাস ক্লিক করতে হবে। সো এরপরে আপনাকে এখানে আর কোনো কিছুই টাচ করতে হবে না। আপনি সোজা চলে যাবেন সেভ এন্ড কন্টিনিউতে। এরপর হচ্ছে আপনার লোকেশন অফ দ্য মেইন সোর্স অফ ইনকাম, আপনার এই যে সোর্সটা এটা কোন লোকেশন থেকে হয়েছে। যদি এখানে ঢাকার সিটি কর্পোরেশন গুলো বা চট্টগ্রাম বা এনি আদার সিটি কর্পোরেশন হয়, সেক্ষেত্রে আপনি সেই অপশনটা ক্লিক করবেন। যেহেতু মোস্ট অফ দ্য পিপল সিটি কর্পোরেশনের বাইরে অবস্থান করে, তো আমি সেটা দিয়ে আজকে দেখাচ্ছি। এনি আদার এরিয়া, এখানে হচ্ছে এনি আদার এরিয়া ক্লিক করতে হবে। এরপরে যেহেতু আমি বলেছি এখানে হচ্ছে অবসরপ্রাপ্ত এবং অবসরের যে পেনশন টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনেছেন তাদের ট্যাক্স কিভাবে দাখিল করবে, আয়কর রিটার্ন দাখিল করবে, সেটা আমি আজকে যেহেতু দেখাবো। সেক্ষেত্রে ওয়ার উন্ডেড গেজেটেড ফ্রিডম ফাইটার্স হতে পারে এবং হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি হতে পারে। যদি আপনারা এরকম কোনো আহ, হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এখানে চেক মার্ক করতে হবে, আদারওয়াইজ কিছু করতে হবে না। এখানে হচ্ছে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, এটাকে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে। কারণ হচ্ছে আপনি যেহেতু ইনভেস্টমেন্ট করছেন, মানে সঞ্চয়পত্র কিনেছেন বা ডিপিএস আপনার আছে, তো এটা আপনার এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। এখান থেকে আপনি যে করমুক্ত আওতায় পড়বেন বা এখান থেকে যে রিবেট পাবেন, এর জন্য আপনাকে ইয়েস ক্লিক করতে হবে। তারপর হচ্ছে শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি, যদি আপনি এটা হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, নাহলে দিতে হবে না। এরপর হচ্ছে আপনার IT10B রিকোয়ারমেন্টস, এখানে যদি আপনার সম্পদের পরিমাণ 50 লক্ষের উপর হয় তখন আপনাকে ইয়েস ক্লিক করতে হবে। সো আমি ধরে নিচ্ছি যেহেতু আপনি রিটায়ার্ড পারসন, আপনার এখানে 50 লক্ষের উপরে হতে পারে। সো যদি হয় সেক্ষেত্রে ইয়েস দিতে হবে, আর যদি না হয় সেক্ষেত্রে আপনাকে নো দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে যদি আমরা নো দেই সেক্ষেত্রে এখানে IT10B মে বি ম্যান্ডেটরি, এই অপশনটা কি এটা কিন্তু থাকে। আর যদি আমরা ইয়েস দিই তাহলে কিন্তু এই অপশনটা চলে যাচ্ছে। সো আমি ধরে নিচ্ছি আপনার মোট সম্পদের পরিমাণ 50 লক্ষ টাকার নিচে, এবং হচ্ছে আমি আপনার কোনো গাড়ি নেই, আপনার কোনো অফশোর প্রপার্টি নেই। সো এগুলো যেহেতু নেই সেক্ষেত্রে আপনি নো নো দিবেন। এবং হচ্ছে আপনার যেহেতু আমরা আদার দ্যান সিটি কর্পোরেশন এরিয়া, সেক্ষেত্রে হচ্ছে সিটি কর্পোরেশনের মধ্যে কোনো সম্পত্তি নেই, সো আমরা নো দিয়েছি। এরপর হচ্ছে IT10B, এখানে আমরা ইয়েস দেবো, যেহেতু আমাদের খরচ আপনার যে সামগ্রিক খরচ সারা বছর সেই খরচটাকে দেখাতে হবে, সেটাকে আমাদের ইয়েস দিতে হবে। ইয়েস দিয়ে আমরা 7 কন্টিনিউ দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা হচ্ছে সঞ্চয়পত্র, যে সঞ্চয়পত্র থেকে দেখাবো। এখানে দেখেন, এখানে কয়েকটা অপশন রয়েছে। ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দ্যান পেনশন ইয়ার, সো পেনশন বাদে যদি অন্য কোনো সঞ্চয়পত্র থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে অপশনটা রয়েছে সেই অপশনটা ক্লিক করতে হবে। কিন্তু যারা পেনশন সুবিধাভুক্ত, সো আজকের ভিডিওটা আমাদের হচ্ছে তাদের জন্য যারা বিভিন্ন পেনশন সুবিধা পেয়ে আছেন বা পাচ্ছেন, তাদের জন্য। সো আমরা কি করব, এখানে ক্লিক করব হচ্ছে ইন্টারেস্ট ফরম সঞ্চয়পত্র ব্র্যাকেট হচ্ছে পেনশনার্স। সো পেনশনার্স অপশনটা আমরা ক্লিক করব। এরপরে এখানে আপনাকে কি করতে হবে, আপনি যে সঞ্চয়পত্র কিনেছেন তার অবশ্যই একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে দিবেন। এরপর হচ্ছে আপনি কবে কিনেছেন তার ডেট কবে, সো এখানে আপনি ডেটটা দিবেন। যেমন আমি এখানে দিয়েছি 1 জুলাই 2023। এরপর হচ্ছে আপনার সঞ্চয়পত্রের মূল্য কত, যে এখানে আমি দেখেন একটা অ্যামাউন্ট দিয়েছি, সেটা হচ্ছে 25 লাখ টাকা। এবং এই 25 লাখ টাকার যে মূল্য আপনার সঞ্চয়পত্রে, এই টোটাল সঞ্চয়পত্রের উপর আপনি গত এক অর্থ বছরে কি পরিমাণ ইন্টারেস্ট পেয়েছেন। তো আমি এখানে যেহেতু আমাদের সঞ্চয়পত্রের ইন্টারেস্ট পরিমাণ হচ্ছে
পেনশনভুক্ত যারা, তাদের হচ্ছে 11%। তো আমি এখানে 11% আসি হচ্ছে 2,75,000 টাকা। এই দেখেন আমি এটা এক্সেলে হচ্ছে আপনাদের সহজে বোঝানোর জন্য আমি এখানে লিখে রাখছি যে সঞ্চয়পত্র পেনশনের এখানে হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট কত, ইনভেস্টমেন্ট হচ্ছে 25 লাখ। 25 লাখ থেকে হচ্ছে গ্রোস ইন্টারেস্ট কত পেয়েছে, গ্রোস ইন্টারেস্ট হচ্ছে 2,75,000 টাকা। এবং এই 2,75,000-এর উপর যে 10%, যেটা হচ্ছে আমাদের দিতে হবে, ট্যাক্স দিতে হবে, টিডিএস। তো এটা দ্বারা হচ্ছে 27,500 টাকা। তো এই দেখেন এখানে হচ্ছে, আচ্ছা আমি একটা জিরো কম দিয়েছি, 27,500 টাকা হচ্ছে আপনার কি হবে, এটা হচ্ছে টিডিএস। তো আমাকে আপনি ঠিক এইভাবেই এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, টোটাল ভ্যালু, গ্রোস ইন্টারেস্ট এবং হচ্ছে টিডিএস, এটা দিয়ে আপনি কন্টিনিউ করে সামনে এগিয়ে যাবেন। আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইন্টারেস্ট ফর ইন্টারেস্ট অর প্রফিট ব্যাংকিং সেক্টর থেকে। সো এখানে মনে করেন আপনার একটা ডিপিএস রয়েছে। সো ডিপিএসটা আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের দিবেন, ইনফরমেশনটা দিলেন, এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলেন, তারপর হচ্ছে গ্রোস অ্যামাউন্ট, আপনি হচ্ছে কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন। এই দেখেন আমি এখানে দেখাইছি যে ইন্টারেস্ট হচ্ছে কত টাকার উপর, এখানে হচ্ছে 10 লাখ টাকার একটা ডিপিএস রয়েছে। সেক্ষেত্রে তার ইন্টারেস্ট কত, 70,000 টাকা, এবং টিডিএস কত, 7,000 টাকা। সো এখানে দেখেন এই যে আমি কি করছি, এখানে গ্রোস অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে হচ্ছে আপনি কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন, এখানে হচ্ছে 70,000 টাকা। এরপর আপনাকে কি করতে হবে, রিলেটেড ফিস অর চার্জ। এই যে যে আপনি ডিপিএস টা পরিচালনা করতে বা আপনি যাতায়াত করতে বিভিন্ন যে খরচগুলো রয়েছে, সেই খরচ কত টাকা আছে আপনার, এখানে হচ্ছে 3,570 টাকা। এখন হচ্ছে এই টোটাল টাকাটার উপর, মানে হচ্ছে 70,000 টাকার উপর আপনি ট্যাক্স দিতে হচ্ছে কত, 7,000 টাকা। এই দেখেন, সো এই 70,000 টাকা থেকে আপনার 7,000 টাকা ট্যাক্স প্লাস হচ্ছে 3,570 টাকা। So, এই টোটাল টাকাটা কি হবে, মাইনাস হবে। মাইনাস হওয়ার পর কত টাকা হয়েছে, এই আপনার গ্রোস অ্যামাউন্ট থেকে বিয়োগ হয়েছে কত টাকা, আপনার বিয়োগ হচ্ছে 3,570 টাকা। তার মানে হচ্ছে আপনার কাছে আছে এখন 66,470 টাকা। তার মানে হচ্ছে আপনার এই টাকাটা আছে। তো এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। এখন দেখেন এই যে যে আমি পিছনে যে যেটা দেখালাম, যে আমাদের ইনকাম ডিপোজিট পেনশন স্কিম, এটা হচ্ছে ডিপিএস। তো আমার ডিপিএস টা হচ্ছে আমি ধরে নিলাম আমার, আপনার যে ব্যাংকে আছে সেই ব্যাংক আপনি নেবেন, এখানে আমি দিলাম এবি ব্যাংক। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে একটা আপনার কাল্পনিক আমি নাম্বার দিয়েছি, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে ডিপিএস, সেই নাম্বারটা আপনি এখানে দেবেন। এর এখানে হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট, ডিপোজিট অ্যামাউন্ট কত হচ্ছে 10 লাখ টাকা। এই যে আমি আপনাকে দেখাইছিলাম যে আমার আমার কাছে কত টাকা, 10 লাখ টাকা আমি ইনভেস্ট আছে। তো 10 লাখ টাকা, এখানে একটা বিষয় আমি বলে রাখি, আপনি যত টাকা ইনভেস্ট করেন না কেন, আপনি 1,20,000 টাকার রিডিবেট পাবেন, ঠিক আছে, মানে এর উপরে আপনার উপর পাবেন না। এখানে আরেকটা বিষয় হচ্ছে অ্যাপ্রুভড সঞ্চয়পত্র। আমাদের সঞ্চয়পত্র কত ছিল, আমাদের সঞ্চয়পত্র এই যে এখানে আবার দিতে হবে যে আপনার সঞ্চয়পত্রের যে নামটা রয়েছে আপনার 5 বছর মেয়াদি বা 3 মাস মেয়াদি ইন্টারেস্টের যে সঞ্চয়পত্র, সেই নামটা আপনি এখানে দিবেন। এরপর কি করবেন, এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দিলেন, ডেটটা আবার দিলেন যে আপনি কত ডেটে করছেন। এখানে হচ্ছে আমরা কত দিয়েছিলাম, জুলাইয়ের 1 তারিখ, 2023 সালে জুলাইয়ের 1 তারিখ। এবং ইনভেস্টমেন্ট আমাদের কত ছিল, 25 লাখ টাকা। এবং 25 লাখ টাকার ভিতর আমরা রিবেট পাবো কত, 5 লাখ টাকা। সো এই 5 লাখ টাকার ভিতরে আমরা করমুক্ত আওতায় পড়বেন। এই দেখেন টোটাল টাকাটা যদি আমি যোগ করি, আমার 25 লাখ যোগ 10 লাখ, আমার টোটাল টাকা ইনভেস্টমেন্ট কত হচ্ছে, টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 35 লাখ টাকা। এখান থেকে হচ্ছে আমি রিডিবেট পাবো, বা রিডিবেট পাওয়ার জন্য যোগ্য কত, 6,20,000 টাকা। তার মানে হচ্ছে বাদ বাকি যে টাকা, সেই টাকার উপর আমাকে কি করতে হবে, আমাকে ট্যাক্স দিতে হবে। তো আমি তখন কি করলাম, এটাকে সেভ করলাম। এখন দেখেন এখানে আমার যেটা আছে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার, আমার গত এক এক বছর অর্থ বছর কি পরিমাণ খরচ হয়েছে। এখানে আমি শুরুতেই কি করেছি, এক্সপেন্স ফর ফুড ক্লোথিং এন্ড আদার এসেনশিয়ালস, এখানে কত টাকা হয়েছে, আর গত এক বছরে 80,000 টাকা খরচ হয়েছে। এরপর হচ্ছে অ্যাকোমোডেশন এক্সপেন্স, আদার্স অ্যাকোমোডেশন এক্সপেন্সের জন্য যদি আমি দেই, সেক্ষেত্রে যেহেতু নিজের বাড়িতে থাকি কোনো তেমন খরচ নাই, এখানে তারপর আমি 6,000 টাকা দিয়ে দিছি। তো আমি শুরুতেই বলেছি এটা কিন্তু কাল্পনিক,
তারপর আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই ফিল্ড গুলো পূরণ করে দেখাচ্ছি আর কি। সো আপনাদের ইনফরমেশন গুলো একুরেটলি আপনারা দিবেন। এখানে এরপর হচ্ছে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, এখানে হচ্ছে ড্রাইভার স্যালারি, ফিউল এন্ড মেইনটেনেন্স। তো আমার এখানে নাই, সো আমি এখানে কিছু দিইনি, জিরো। এরপর হচ্ছে আদার ট্রান্সপোর্টেশন, এখানে কত হাজার টাকা, 20,000 টাকা। এখানে আপনি কিন্তু কমেন্টসে দিয়ে দিবেন যে আপনার সারা বছরের যে যাতায়াতের যে ফিটা, এটা হচ্ছে টোটালটা মিলে হতে কত হচ্ছে, 20,000 টাকা। এরপর হচ্ছে হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স, হাউস হোল্ড ইলেকট্রিসিটিতে আপনি সারা বছর মনে করেন এখানে দিয়েছি 4,070 600 টাকা, ঠিক আছে। এরপর গ্যাস, ওয়াটার, এগুলোর জন্য আমি 9,900 টাকা দিয়েছি। তারপর হচ্ছে ইন্টারনেট, ফোন, এই সমস্ত যে বিলগুলো রয়েছে সেক্ষেত্রে আমি 12,600 টাকা দিয়েছি। তো আদার ফেস্টিভ্যাল এন্ড আদার স্পেশাল এক্সপেন্সেস, এই যে ফেস্টিভ্যালের সময় হচ্ছে কত হাজার টাকা খরচ হলো, 38,000 টাকা খরচ হলো। তারপর হচ্ছে ডোমেস্টিক এন্ড ওভারসিজ ট্যুর হলিডে, মনে করেন দেশের ভিতরে কক্সবাজার, কুয়াকাটা ঘুরতে গেলেন, তার জন্য আপনার 5,900 টাকা খরচ হলো। টোটাল খরচের পরিমাণ কত দাঁড়ালো, 1,77,000 টাকা। এবং হচ্ছে কি পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স, এটা কত টাকা হয়েছিল, এই দেখেন আমাদের এই ট্যাক্সের পরিমাণ কত দাঁড়ালো, সঞ্চয়পত্র থেকে এখানে হচ্ছে 27,500 টাকা, এবং ইন্টারেস্ট ব্যাংক থেকে হচ্ছে কত, 7,000 টাকা। টোটাল হচ্ছে 34,500 টাকা। তার মানে হচ্ছে আমাকে কি করতে হবে, 34,500 টাকা ট্যাক্স দিতে হবে। এরপরে কি করতে হবে, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আবার এগিয়ে গেলেন সামনে। এই দেখেন আপনার যদি আদার্স কোনো কিছু থেকে থাকে, আপনি সেক্ষেত্রে এটা পূরণ করলেন। আমি মনে করলাম আমাদের এখানে নাই, এখানে এখন দেখা যাচ্ছে কি আদার আউটফ্লো, তার মানে কি অ্যানুয়াল লিভিং এক্সপেন্স এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 2,11,500 টাকা, ঠিক আছে, 2,11,500 টাকা। এবং টোটাল ইনকাম কত হয়েছে, 3,41,430 টাকা। এই দেখেন আমি আবার দেখাচ্ছি। ও আচ্ছা, এখানে টোটালটা আসবে না, কারণ হচ্ছে আমাদের ওই যে একটা ফি ছিল হচ্ছে আপনার এর আগে আমাদের একটা ফি ছিল ওই যে ডিপিএস টা, ডিপিএস টা আমাদের পরিচালনা করতে একটা ফি ছিল, যে কারণে আমাদের সেই টাকাটা কাটার পর কি হয়েছে, 3,41,430 টাকা আমাদের কি হয়েছে সোর্স অফ ফান্ড। তার মানে এইটা হচ্ছে আমার সারা বছরের ইনকাম। তো এখন দেখেন এখানে যেটা দেখা যাচ্ছে, এখন এখানে দেখা যাচ্ছে যে আদার আউটফ্লো ডিউরিং দ্য ইনকাম ইয়ার, এই সময়ের ভিতরে টোটাল খরচ কত ছিল, টোটাল খরচ ছিল 2,11,500 টাকা। টোটাল ফান্ড আউটফ্লো হচ্ছে 2,11,500 টাকা। সোর্স অফ ফান্ড মানে হচ্ছে টোটাল ইনকাম কত হচ্ছে, 3,41,430 টাকা। তার মানে কি হলো, ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে যেহেতু আমার আয় বেশি এবং ব্যয় কম, তাহলে আমার ডিফারেন্স হচ্ছে 1,29,930 টাকা। তার মানে এই টাকাটা কিন্তু আমার থেকে যাচ্ছে, বুঝতে পারছেন, এই টাকাটা আমার থেকে যাচ্ছে। এরপরে এখন দেখা যাচ্ছে কি ইনকাম ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এই যে টোটাল কত ছিল আমার পিছনে যেটা দেখতে পাচ্ছিলাম, 3,41,430 টাকা। এখন এখানে হচ্ছে টোটাল ইনকাম, এই যে আমার যেহেতু আদার্স হেডে কোনো ইনকাম আমি দেখাইনি, যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমি যেহেতু দেখাইনি, এখানে জিরো আছে, ইনকাম ফ্রম রেন্ট জিরো আছে, ইনকাম ফ্রম বিজনেস জিরো আছে। সো যেহেতু আমি একটা হেডে দেখাইছি, তো এই টোটালটা যোগ করে দাঁড়ায় কত, ওই একই পরিমাণ আমার ক্ষেত্রে একই, যেহেতু আদার্স কোনো হেড নাই। তো 3,41,430 টাকা। এখন একটা বিষয় হচ্ছে আমাদের কত ট্যাক্স দিতে হবে, গ্রোস ট্যাক্স বিফোর ট্যাক্স রিডিবেট, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের 34,500 টাকা ট্যাক্স দিতে হবে। সো 34,500 টাকা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে এখন এই যে যে ট্যাক্স টোটাল ব্যয়, আমাদের যে সঞ্চয়পত্র যে আমাদের কেনা আছে, যে ব্যাংকে বা যেখানে যে প্রতিষ্ঠানে আছে, তারা কিন্তু এই ট্যাক্সটা অটোমেটিক কেটে নিয়েছে। তার মানে আমাকে কিন্তু নতুন করে এই ট্যাক্স এখন আর পরিশোধ করতে হবে না। এবং এই যে ইন্টারেস্ট অথবা প্রফিট ফ্রম ব্যাংক, তো এই টোটাল টাকাটাই কিন্তু কেটে নিয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে না, আর দ্বিতীয়বার এগুলো পরিশোধ করতে হবে। এটা আমি কিভাবে দেখাবো, এইখানে দেখেন অপশন, হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি আদার রেগুলার ট্যাক্স ফর 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার। তো এই সময়ের ভিতরে আমরা এটা কোনো ট্যাক্স দিয়েছি কিনা। তো যেহেতু আমার সঞ্চয়পত্র থেকে ট্যাক্স কেটে নিয়েছে, ডিপিএস থেকে ট্যাক্স কেটে নিয়েছে, তো আমার তো আর দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই, তখন আমি কি করবো, হ্যাঁ ইয়েস। তারপর হচ্ছে
ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। তার মানে কি, এই যে আমাদের কাছ থেকে 34,500 টাকা কেটে নিয়েছে, এটা এখন আমাকে আপডেট করতে হবে না? অবশ্যই আপডেট করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এখানে ইয়েস ক্লিক করতে হবে। ইয়েস ক্লিক করার পর দেখেন আমাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে গেছে। সো এখানে কিন্তু আমি এই যে ক্লেম সোর্স ট্যাক্স, ঠিক আছে। তো আমি যে ক্লেম করব যে আমার এই টাকাটা দেওয়া আছে, সেটা কোথা থেকে ক্লেম করব, আমি এখানে ক্লেম সোর্স ট্যাক্সে ক্লিক করব। এখানে দেওয়ার পর দেখেন এই যে একটা অপশন আছে সঞ্চয়পত্র, এই সঞ্চয়পত্রতে কি করতে হবে, এখানে আমাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার দিলে অটোমেটিক হচ্ছে কি চলে আসবে, এখানে নেম অফ দ্য স্কিম চলে আসবে, রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, ভ্যালু চলে আসবে, ইন্টারেস্ট চলে আসবে, আর টিডিএস ক্লেম। তার মানে কি, এখানে কিন্তু সবই চলে আসবে আপনার অটোমেটিক, এখানে চলে আসবে আপনার কত টাকা ট্যাক্স কেটে নেওয়া হয়েছে। একইভাবে এইটা দেওয়ার পর হচ্ছে যে আমাদের আরেকটা যে অপশন ছিল ব্যাংক ইন্টারেস্ট প্রফিট, তো এখানেও আমরা এই জিনিসটা এখানে কি করব, এখানে হচ্ছে ব্যাংকের নাম সিলেক্ট করব, দেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এখানে দেব, এরপর হচ্ছে টিডিএস কত টাকা হচ্ছে ট্যাক্স কেটে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চ থেকে নেওয়া হয়েছে, ইন্টারেস্ট অ্যামাউন্ট, ঠিক আছে, কত টাকা, এটা এখানে আমরা দুইবার পূরণ করছি। এরপর কি করব, আমরা সেভ দেব। সো এখানে যেহেতু আমরা প্রতি, যদি আমাদের প্রতি মাসে কেটে নেওয়া হয় আমাদের অ্যাকাউন্ট থেকে, সো আমাদের কিন্তু 12 মাসে 12 বার আমরা ট্যাক্স দিচ্ছি। তো এই প্রতি 12 বার কিন্তু আপনার এই ইনফরমেশন গুলো পূরণ করতে হবে এবং সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর এখানে কিন্তু আপনি প্রতি মাসের এই যে আপনার যে ডিটেলস সেটা দেখতে পাবেন। এটা দেওয়ার পর আপনাকে কি করতে হবে, যেহেতু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, তখন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যেতে হবে। ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাওয়ার পর এখানে গো টু রিটার্নিং। রিটার্ন এগুলো হচ্ছে আমাদের সেই আবার আগের যে রিটার্নের যে সফটওয়্যার, সেখানে নিয়ে যাচ্ছে। এই যে এখন যেহেতু আমরা ওখানে আমাদের একটা কাল্পনিক নাম্বার দিয়ে আমরা ট্রাই করছি, তো আমাদের ওখানে দিতে পারিনি। আপনারা তো অবশ্যই আপনাদের অরিজিনাল সঞ্চয়পত্র দিয়ে, সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ট্রাই করবেন, তো আপনি এটা ইজিলি করতে পারবেন। এটা করার পর হচ্ছে কি করতে হবে আপনাকে, প্রসিড টু অনলাইন রিটার্ন। তো আপনাকে এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন দিতে হবে। এটা দেওয়ার পরে হচ্ছে আপনাকে এই পরের যে পেজ রিটার্ন রিভিউ, এখানে নিয়ে যাবে। যেহেতু আমি অন্য একজনের লগ ইন করে আমি এখানে আপনাদের দেখাচ্ছি, তো আমি আপনাকে এখন ওই পেজটা দেখাতে পারতেছি না। আপনাদের আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ওইভাবে যদি আপনারা এগিয়ে যান, তাহলে আপনারা খুব সফলভাবে নির্বিঘ্নে আপনার সঞ্চয়পত্র, যেটা পেনশন ইয়ার সঞ্চয়পত্র, সেইটার উপর যে ট্যাক্স বা আয়কর রিটার্ন আপনি দিতে পারবেন সফলভাবে। ধন্যবাদ। আপনার যদি ভিডিওটা দেখে উপকার হয়, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো এখানে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।